শিক্ষার্থীবৃন্দ, আমি রুকসানা বেগম, সহকারী শিক্ষক ইংরেজি, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল মৌলভীবাজার। তোমাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আশা করি তোমরা সবাই বাসায় আছো এবং নিরাপদে আছো। তাছাড়া তোমরা তোমাদের মায়েদের কথা শুনছো এবং ঠিকভাবে পড়াশোনা করছো এবং অনলাইন ক্লাসগুলা দেখছো, তাই না? আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা খাতা, কলম এবং বই নিয়ে প্রস্তুত। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। মনে আছে তোমাদের পদ কাকে বলে? জানি মনে আছে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলা হয়। পদ কত প্রকার তা মনে আছে তো? কি কি? 5 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। লাস্টে কোনটা বললাম? সর্বশেষ ক্রিয়াপদ। তাহলে আজ আমরা ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে আলোচনা করব? ক্রিয়াপদ। তোমরা তোমাদের বইয়ের 38 পৃষ্ঠা খোলো, দেখো এখানে ধাতু ও ক্রিয়াপদ আছে। আমরা আজ আলোচনা করব ক্রিয়াপদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়াপদ সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ক্রিয়াপদ কি। এই সংজ্ঞাগুলো তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে এবং এখন আমি বলছি তোমরা কি করো? বোঝার চেষ্টা করো যে এটা কিভাবে হলো। ক্রিয়াপদ মানে কি? ক্রিয়াপদ হচ্ছে সেই পদ যে পদ দিয়ে কাজ করা বা হওয়া বোঝায়। তার মানে কি? কোনো কিছু হওয়াকে বোঝায়, মানে সেখানে কাজ থাকতে হবে। বুঝতে পারছো? যেমন আমরা বাসায় থাকি। আমরা কোথায় থাকি? বাসায় থাকি। কিন্তু এখানে দেখো কাজটা কি? থাকি। থাকাটা হচ্ছে এখানে ক্রিয়া। তারপরে দেখো 2 নাম্বার, তিনি বাজারে গিয়েছিলেন। তিনি বাজারে গিয়েছিলেন। তাহলে এখানে নিশ্চয়ই কাজ হয়েছে, সেই কাজটা কি? গিয়েছিলেন। তাহলে আমাদের এখানে ক্রিয়াপদ কোনটি? গিয়েছিলেন। গিয়েছিলেন। তারপর 3 নাম্বারটা দেখো, স্বামী আগামীকাল আসবে। তাহলে এখানেও নিশ্চয়ই কাজ আছে, বলো তো কোনটা কাজ? ওই যে দেখো আন্ডারলাইন করা আছে, আসবে। সেই আসবেটা কি? ক্রিয়াপদ। তাহলে বুঝতে পারছো ক্রিয়াপদ কি? তার মানে যে কোনো কাজ যদি হয়, কোথাও যাওয়া, হওয়া, খাওয়া, ঘুমানো, খেলা, হাসা, নাচা, সবগুলা যেখানে কি বোঝাবে? কাজ বোঝাবে, সেটাই হচ্ছে ক্রিয়া। বুঝতে পেরেছ? ক্রিয়াপদ বিভিন্ন রকমের হয়, বুঝতে পেরেছ? যেমন সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। এখন আমরা আলোচনা করব সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া কাকে বলে। এখন আমরা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া আলোচনা করব। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে সমাপিকা ক্রিয়া কি। সমাপিকা ক্রিয়া, সমাপিকা অর্থ কি জানো? সমাপিকা মানে সম্পন্নকারিণী, মানে যা কি করে? শেষ করে। তাহলে সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, মানে শেষ হয়, তাকেই কি বলা হয়? সমাপিকা ক্রিয়া। যেমন লক্ষ্য করো, সূর্য পূর্ব দিকে উঠে। সূর্য পূর্ব দিকে উঠে। এই যে এখানে উঠে, সেটা কি? একটা সমাপিকা ক্রিয়া, কারণ এরপরে আর কোনো প্রশ্ন থাকে না, এটা একটা সম্পূর্ণ বাক্য। বাক্য কি মনে আছে তো? এক বা একাধিক পদ যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে, তখন তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। তাহলে এখানে সূর্য পূর্ব দিকে উঠে, এটি একটি সম্পূর্ণ বাক্য এবং উঠেটা কি? সমাপিকা ক্রিয়া। তারপরে দেখো আরেকটি উদাহরণ দিচ্ছি, মেয়েরা ক্লাস করছে। মেয়েরা ক্লাস
করছে। তাহলে এখানে দেখো মেয়েরা ক্লাস করছে, করছেটা কি? এটা সমাপিকা ক্রিয়া। এটা দ্বারাও কি হয়েছে? বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে। তারপরে দেখো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, যেটি দ্বারা কি বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া। যেমন যদি আমরা লিখি আমরা বিকালে খেলতে, তখন তুমি বুঝতে পারবে আমি কি বলছি? বুঝতে পারবে না। তোমার মনে প্রশ্ন জাগবে, খেলতে তারপরে কি? তার মানে এটা একটা সম্পূর্ণ বাক্য হয় না। এই বাক্যটাকে যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে এখানে কি করতে হবে? একটি সমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হবে। যেমন আমি ব্যবহার করতে পারি আমরা বিকালে খেলতে যাব, ঠিক আছে? খেলতে যাব। দেখো আরেকটি আছে শিশুটি মাকে দেখে। এখানে কি অর্থ পূর্ণ হলো? পূর্ণ হলো না, এটা আমাদের মনের ভাব প্রকাশ করলো না। কিন্তু এখানে কিন্তু অলরেডি কি আছে? ক্রিয়া আছে দেখে, কিন্তু সেই দেখে দিয়ে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। তার মানে এটা একটি বাক্যই হয়নি। এই বাক্যটাকে যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে কি ব্যবহার করতে হবে? একটি সমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি শিশুটি মাকে দেখে হাসলো, হাসলো। কি করলো? শিশুটি মাকে দেখে হাসলো। এখন দেখো এটার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। তার মানেটা কি হলো? যদি অসমাপিকা ক্রিয়াকে তুমি একটি সম্পূর্ণ বাক্যে পরিণত করতে চাও তাহলে তোমাকে কি ব্যবহার করতে হবে? একটি সমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হবে। তোমাদের আরো ভালো করে বোঝার জন্য আমি আরেকটু বিশ্লেষণ করছি। দেখো কাল মনে আছে না? কাল কি? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কি বলা হয়? কাল বলা হয়। কয় প্রকার কাল? 3 প্রকার। কয় প্রকার? 1 2 3। কি কি? বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। তাহলে এখানে দেখো যদি সমাপিকা ক্রিয়ায় কাল পরিবর্তন করলে সেই ক্রিয়াটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে আছে সূর্য পূর্ব দিকে উঠে। এটাকে আমি কাল, যদি এটাকে আমি ভবিষ্যৎকালে নিয়ে যাব তাহলে আমরা কি বলবো? সূর্য পূর্ব দিকে উঠেছিল, উঠবে। যদি আমরা এটা অতীতে নিয়ে যেতে চাই তাহলে কি বলবো? উঠেছিল, সূর্য পূর্ব দিকে উঠেছিল। তাহলে কি হলো? সমাপিকা ক্রিয়াটা কি হয়? কালের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, একই রকম থাকে না। কিন্তু অসমাপিকা ক্রিয়ায় কখনোই সেই অসমাপিকা ক্রিয়াটা পরিবর্তন হয় না। এখানে দেখো আমরা বিকালে খেলতে যাব, আমরা বিকালে খেলতে যাব, ওই খেলতেটা কিন্তু পরিবর্তন হবে না। এখন আমি যদি বলি যে যাব না বলে এটাকে কি তুমি অতীতকালে নিয়ে যাও, কাল পরিবর্তন করো, তখন কি হবে? আমরা বিকালে খেলতে গিয়েছিলাম, এরকম হবে না? তাহলে বোঝা গেল তো যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াটা কি? সমাপিকা ক্রিয়াটা কালের সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু অসমাপিকা ক্রিয়াটা পরিবর্তন হবে না। তারপরে আমরা আসি সকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়াটা কি? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সকর্ম, যে ক্রিয়ার কর্ম আছে, যে ক্রিয়ার কর্ম আছে সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া। তাহলে কর্ম আছে, কর্ম তো আমাকে চিনতে হবে। তাহলে কর্মটা আমরা কিভাবে চিনব? ক্রিয়া যখন যে কাজটা করবে সেটা হচ্ছে কি তার কর্ম, এবং যখন সেই ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কি বা কাকে, তখনই কর্ম পাওয়া যাবে। দেখো আমি উদাহরণে বুঝিয়ে দিচ্ছি। যেমন রিমা বই পড়ে, এখানে প্রশ্ন করা যায় না? আমরা ক্রিয়াকে প্রশ্ন করব রিমা কি পড়ে, উত্তর কি আসবে? বই। তার মানে এই পড়ে ক্রিয়ার একটি কর্ম আছে। তারপরে আরেকটা কি বলছি, শুধু কি না, কি প্রশ্ন করতে হবে, কি এবং কাকে। এখানে আমি লিখেছি আমি তাকে ডাকি, তাহলে এই ডাকিকে তুমি প্রশ্ন করো, যদি ডাকিকে প্রশ্ন করো কাকে ডাকি, তাহলে কি আসবে? তাকে
ডাকি। তাহলে ওই ডাকিরও কি আছে, ডাকি ক্রিয়ার কর্ম আছে, তাকে ডাকি। আরেকটি উদাহরণ দেখো, সে ছবি আঁকছে। এখন প্রশ্ন করো কি আঁকছে, উত্তর কি চলে আসবে, ছবি আঁকছে। তার মানে সকর্ম ক্রিয়ার কি থাকে, কর্ম থাকে। যে কাজের কর্ম থাকে সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়া, তার মানে আমরা সহজেই বুঝতে পারছি অকর্ম ক্রিয়ার কোনো কর্ম থাকে না। এটা যদি আমরা কি বা কাকে প্রশ্ন করি এটার উত্তর আসবে না। দেখো, লোকটি দৌড়াচ্ছে, লোকটি দৌড়াচ্ছে। আগে আমরা বলি কোনটা এটা ক্রিয়া, দৌড়াচ্ছে। এখন দৌড়াচ্ছে কে তুমি প্রশ্ন করো কি দৌড়াচ্ছে, আসবে? প্রশ্ন করলে এটার উত্তর আসবে না। তার মানে এই কর্মের কি নাই, অকর্ম ক্রিয়ার কর্ম নাই। তাহলে দৌড়াচ্ছে হচ্ছে অকর্ম ক্রিয়া। আরেকটি উদাহরণ দেখো, সে মাটিতে শোয়, সে মাটিতে শোয়। এখন শোয়কে তুমি প্রশ্ন করো কি শোয়, আসবে? উত্তর আসবে না। যদি তুমি কাকে শোয়, তাও আসবে না। তার মানে শোয় যে কর্ম করতে আছে তার কোনো কি নাই, কর্ম নাই। যে ক্রিয়াপদটি আছে, যে ক্রিয়াপদটি আছে শোয়কে কি ক্রিয়াপদ, তার কোনো কর্ম আছে, কর্ম নাই। তাহলে আমাদের মেইন হচ্ছে যে তোমাকে জানতে হবে যে কিভাবে আমরা কর্ম আছে, কিভাবে আমরা ক্রিয়াপদটাকে প্রশ্ন করব। ক্রিয়াপদটাকে যখন প্রশ্ন করব কি বা কাকে, তখন যদি উত্তর আসে তাহলে সেটা হবে কি, সকর্ম ক্রিয়া। যদি উত্তর না আসে তাহলে সেটা হবে অকর্ম ক্রিয়া। এখন আমরা আলোচনা করব দ্বিকর্ম ক্রিয়া। দ্বিকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়াটা কি? দ্বিকর্ম ক্রিয়া মানে যে ক্রিয়ার দুটি কর্ম থাকে। কয়টি কর্ম? দুটি কর্ম থাকে। দেখো এখানে আমরা উদাহরণ দিয়েছি, মা আমাকে গল্প বলছেন, মা আমাকে গল্প বলছেন। তাহলে এখানে আমাদের প্রথম কি জানতে হবে, কি খুঁজে বের করতে হবে, কোনটা ক্রিয়াপদ, বলছেন হচ্ছে ক্রিয়াপদ, এখানে কাজ। এখন তুমি প্রশ্ন করো, যেহেতু দুইটা কর্ম আছে, বলছে কর্ম কিভাবে বের করে সেটা মনে আছে তো, কি বা কাকে প্রশ্ন করতে হবে। দেখো বলছেন, কি বলছে, উত্তর আছে না, গল্প বলছে। তারপরে কাকে বলছে, আমাকে। তার মানে এখানে কয়টা কর্ম হলো, দুটি কর্ম হলো। কাজে এটা একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। আরেকটি উদাহরণ দেখো, শিক্ষক ছাত্রীদের বাংলা পড়াচ্ছে। তাহলে পড়াচ্ছেনটা ক্রিয়া। এখন তুমি প্রশ্ন করো কি পড়াচ্ছেন, সহজে উত্তর আসবে বাংলা পড়াচ্ছেন। কাকে পড়াচ্ছেন, ছাত্রীদের। তাহলে এখানে পড়াচ্ছেনটা দ্বিকর্ম ক্রিয়া। এখন আসো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়াটা কি, যে ক্রিয়া অন্যের সাহায্যে কাজ করিয়ে নেয় সেটাই কি প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, দেখো আনিস রবিকে হাসাচ্ছিল। এখানে হাসাচ্ছিল ক্রিয়াপদ, এখানে কে হাসলো, রবি হাসলো, কিন্তু কাজটা কার দ্বারা হলো, আনিসের দ্বারা। তার মানে ক্রিয়া কি করেছে, অন্যের দ্বারা তার কাজটি করিয়ে নিয়েছে। তাহলে এটি একটি প্রযোজক ক্রিয়া। হাসাচ্ছিল সেটা একটা প্রযোজক ক্রিয়া। 2 নাম্বার দেখো, সাগরে শাক খেলা দেখায়। এখানে দেখায় ওই ক্রিয়াটা কি করছে, কে খেলা দেখাচ্ছে, সাপ। সাপ কিন্তু নাচছে, কিন্তু সেই সাপকে নাচাচ্ছে কে, সাপুরে। তার মানে কি হলো, ওই দেখা ক্রিয়াটা কাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, সাপকে দিয়ে না, কারণ সাপকে নাচাচ্ছে সাপুরে। কাজেই দেখা এটা এখানে প্রযোজক ক্রিয়া। এখন আমরা জানবো যৌগিক ক্রিয়া কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো, যৌগিক ক্রিয়া, যে ক্রিয়া একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া দ্বারা হয়। একটি সমাপিকা এবং একটা অসমাপিকা ক্রিয়া দিয়ে যৌগিক ক্রিয়া গঠিত হয়। তাহলে দেখো আমরা উদাহরণে আসি, সে পাশ করে গেল, সে পাশ করে গেল। দেখো এখানে করে গেল, এটা আমরা কোথায় পড়েছি, ওই অসমাপিকা ক্রিয়া। দেখো একটা অসমাপিকা ক্রিয়া, এখানে করেটা কি অসমাপিকা, কারণ এটা কি হবে, কালের সাথে পরিবর্তন হবে না।
কিন্তু গেল এটা আমরা পরিবর্তন করতে পারি, সে পাশ করে যাবে। তাহলে যেহেতু পড়াটা পরিবর্তন হলো না, এটা অসমাপিকা এবং গেলটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং ওই দুই ক্রিয়া মিলে পড়ে গেল, এটা যৌগিক ক্রিয়া। ঠিক আছে, তারপরে দেখো আরেকটি উদাহরণ, ছেলেমেয়েরা শুয়ে পড়েছে। ছেলেমেয়েরা শুয়ে পড়েছে, এই শুয়েটা কি অসমাপিকা ক্রিয়া এবং পড়েছেটা সমাপিকা ক্রিয়া। তাহলে এই দুটো মিলে কি হলো যৌগিক ক্রিয়া। তাহলে যদি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া একত্রে থেকে একটি ক্রিয়া হয়, তখন সেটাকে কি বলা হয়? যৌগিক ক্রিয়া বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ক্রিয়াপদ সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন তোমাদের কাছে প্রশ্ন থাকলো যেটা, যে আজ তুমি কি শিখেছো? ক্রিয়াপদ তুমি আগে তো পড়েছো 6-এ, এখন 7-এও পড়েছো, এখন নতুন করে কি শিখলে? অষ্টম শ্রেণীতে তুমি কি শিখলে? আজকের ক্লাসে কি শিখলে? গুরুত্বপূর্ণ 3টা জিনিস কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে তো? ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। এবং আজ তোমাদের জন্য আমি 5টা বাক্য দিয়েছি, এগুলা কি করতে হবে? এগুলা তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকলো। দেখো নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া ক্রিয়াপদগুলোর নাম লিখো। ক, বাবা ছেলেকে খেলা শিখাচ্ছে। এই শিখাচ্ছে নিচে কি আছে? আন্ডারলাইন। তোমাকে বলতে হবে এটা কোন ক্রিয়াপদ। মিলা, খ, মিলা একটি গল্প বলেছিল। মিলা একটি গল্প বলেছিল। গ, সে রোজ এখানে আসে। সে রোজ এখানে আসে। আচ্ছা, আসের নিচে টান দাও। বলেছিল, বলেছিল নিচে টান দাও। খ, তিনি বিষয়টি বলতে লাগলেন। বলতে লাগলেন। বলতে লাগলেনের নিচে আন্ডারলাইন করো। উম, সূর্য উঠলে অন্ধকার দূর হয়। এই উঠলে নিচে টান দাও। লিখেছ? আশা করি তোমরা 5টা বাক্য লিখে ফেলেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাসায় আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তোমার যাতে কখনোই যে এত একটা বাসায় থাকার সুযোগ পেয়েছো, যদিও এটা কি আমাদের একটা বৈরী পরিবেশে আমরা আছি, মহামারীতে আছি, কিন্তু তারপরেও এটা কিন্তু পজিটিভভাবে নিলে এটার সুবিধাও আছে। এই সুবিধাটা তুমি কাজে লাগাও, তোমার যাতে কখনো আফসোস না হয় যে আমি এত বড় সারাদিন বাসায় থাকলাম, এই আমি শিখতে পারতাম। তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করবে, মায়ের কথা শুনবে, মাকে বিভিন্ন কাজে সাহায্য করবে, নতুন কিছু শিখবে, সে আশা ব্যক্ত করে আজকে আমার প্রত্যেকটি ছাত্রীকে এবং প্রতিটি ভিউয়ারকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।